দেখো এখানে কেন্দ্রীয় প্রবণতা আমরা পড়ি। তো গত ক্লাসে আমরা এই পর্যন্তই পড়ছিলাম। আজকে কেন্দ্রীয় প্রবণতা পড়ি। কেন্দ্রীয় প্রবণতার ক্ষেত্রে একটা সংজ্ঞা আছে, সেটা হলো যে মাঝামাঝি একটা শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়, বস্তুত উপাত্ত সমূহের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। এই সংজ্ঞাটা অনেক বেশিবার পরীক্ষায় আসে কতে। এই চ্যাপ্টার থেকে কোশ্চেন করলে এটা আসে যে মাঝামাঝি একটি শ্রেণীতে গণসংখ্যা খুব বেশি হয়, বস্তুত উপাত্ত সময়ের কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীবিত হওয়ার এই প্রবণতাই হলো কেন্দ্রীয় প্রবণতা। এই কেন্দ্রীয় প্রবণতা নর্মালি তিন প্রকার হয়। একটা হইলো তোমার গাণিতিক গড়, একটা মধ্যক আর একটা প্রচুরক। এগুলা সম্পর্কে তোমাদের ছোটবেলায় আইডিয়া আছে কিনা আমি জানি না। যেমন গড় সম্পর্কে একটা আইডিয়া আছে। এগুলা ধরো যে আমাদের কি করতে হয়, ওই যতগুলা সংখ্যা আছে সবগুলার সমষ্টি করে যতগুলা সংখ্যা আছে তত দ্বারা ভাগ করুন নাকি। মনে করো 1 থেকে 20 পর্যন্ত সংখ্যারে তোমারে বললো যে তার গড় নির্ণয় করো, তখন আমরা কি করতাম 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ এভাবে 20 পর্যন্ত লিখে, যেহেতু সংখ্যা 20টা এজন্য আমরা 20 দ্বারা ভাগ দিতাম। মনে আছে না স্যার? তার মানে এই যে দেখো সংখ্যা দেওয়া আছে, উপাত্ত সমূহের মানের সমষ্টিকে যদি তার সংখ্যা দ্বারা ভাগ করা হয় তবে উপাত্ত সমূহের গড় মান পাওয়া যায়। এতটুকু হলো গড়ের সংজ্ঞা। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরো উদাহরণ 7 আছে, এই সাথে প্রাপ্ত গণিতের গণসংখ্যা নিবেশন সারণী হলো এবং এই প্রাপ্ত নম্বরে গাণিতিক গড় বের করো। তাহলে দেখো এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, তো তুমি সুন্দর করে লিখবা। দেখো সলিউশন, আমরা শ্রেণী মধ্যমান বের করতে পারি। দেখো শ্রেণী মধ্যমান আমরা বের করছি। আমাদের এই ক্ষেত্রে গড় নির্ণয়ের জন্য যেটা লাগে সেটা হলো xi fi লাগে। এই যে fi xi লাগে। fi কারে কয়? fi হলো গণসংখ্যারে কয়। আর xi কাকে বলে? এটারে মধ্যমানরে বলে। তাহলে আমাদের অবশ্যই মধ্যমান দরকার। এখন এই মধ্যমান কিভাবে বের করা লাগে বলো তো দেখি। মধ্যমান ছাড়া হচ্ছে কি মানে দুইটারে যোগ করব আর মধ্যমান করব, মানে সর্বনিম্ন যোগ হলো সর্বোচ্চ, ভাগ হলো 2। সর্বনিম্ন সংখ্যা যোগ তারপর ভাগ 2। হ্যাঁ সাবাস। এই দেখো এখন মধ্যমান কি তুমি প্রতিবার ভালো করে বের করবা? শর্টকাটে বের করার একটা টেকনিক আছে না, যেমন প্রথমটা বের করার পরে পরে ওগুলো এমনি বের করা যায়। জানো এটা? জি স্যার। কত জানি? এই যে ডিফারেন্স কত 10 করে আছে না? 10 করে স্যার, তার মানে 10 করে বাড়বো স্যার। হ্যাঁ পরে গেলে 10 করে যোগ করে দেবে। ভেরি গুড, সাবাস। তাহলে গণসংখ্যা এখানে n এর মানে 100 আছে, তাহলে fi xi বের করবা। তার মানে fi দিয়ে xi রে গুণ করবা। এই দেখো গুণ করছো, গুণ করে করে বের করা যায়। হইছে না স্যার? জি স্যার। তাহলে গড় নির্ণয়ের সূত্রটা কি আমি পাশে লিখে দেই, যে গড় নির্ণয় সূত্র হলো সামেশন, এই যে সামেশন fi xi ডিভাইডেড বাই n। আমারটা লিখবা, আমার মতো করে লিখলে সহজ হয়। আর ওরা এমনি করে লিখছে, তুমি যে এগুলা লেখার দরকার নাই, যে এগুলা লেখার দরকার নাই, তুমি খালি লিখবা সামেশন fi xi ডিভাইডেড বাই n। বুঝাইতে পারছি? জি স্যার। শেষ। তাহলে এটা হলো নরমাল পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। গড় নির্ণয়ের আরেকটা সূত্র আছে, তারে বলা হয় সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতি। কি বলা হয় বলো? কথা বলো না কে? সহজ পদ্ধতি কিংবা সংক্ষিপ্ত পদ্ধতি। এই সহজ পদ্ধতি বা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র হলো এই যে সূত্রটা দেখো, গড়ে x বার দ্বারা প্রকাশ করা হয়। x বার ইকুয়াল a প্লাস সামেশন fi ui ডিভাইডেড বাই n গুণন h। এখানে নতুন দুটো টার্ম আছে, একটা হলো বিচ্যুতির টার্ম মানে ইউ এর টার্ম, আর একটা হলো a যেটা বলা হয় অনুমানিক গড় বা আনুমানিক গড়। এই নতুন দুইটা সম্পর্কে জানা আছে তোমাদের? কথা বলো। হ্যাঁ স্যার। যেমন এই যে এখানে আছে দেখো, এটা আমরা সলিউশন করি উদাহরণ 8। এই উদাহরণ 8টা সলিউশন করলে বুঝতে পারবা। যেমন সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের জন্য আমাদের মধ্যমান লাগে, গণসংখ্যা লাগে আর বিচ্যুতি লাগে। তাহলে বিচ্যুতি বের করার টেকনিক, সহজ টেকনিক এখানে যেটা আছে এটা দিয়েও বের করা যায়। আর তুমি যদি বলো আরো সহজে করতে চাই, তাহলে সর্বোচ্চ গণসংখ্যা এখানে কত বলো? স্যার 52। এটা বরাবর যে মধ্যমানটা পাবা তারে কয় হইলো a, এবং এটা বরাবর শূন্য ধরে উপরের দিকে -1 -2 -3 -4 এটার কয় বিচ্যুতি, আর নিচের দিকে +2 +1 +2 +3 এর কয় বিচ্যুতি। বুঝছো? জি স্যার। তারপরে ধাপ বিচ্যুতি বের করা fi ui এটার কয় ধাপ বিচ্যুতি। তাই এটা গুণ করে বের করা লাগে, যে -1 হককে 4, তারপরে -3 নং 27, -21 দুগুণে 42, -7 40 হককে 47,
52 0 দেওয়া 0, এভাবে গুণ পারো না স্যার? জি স্যার পারি। এবার দেখো যার যার মান বসিয়ে দাও, এই যে যার যার মান বসিয়ে দাও, তাহলে লিখবা a প্লাস সামেশন fi y ডিভাইডেড বাই n। তাহলে যার যার মান বসিয়ে দেখো আমরা কইরা ফেলছি এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। ওকে ডান। তাহলে এই হলো আমাদের 8 নম্বরের সলিউশন, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় সূত্র। এটা বুঝাইতে পারছি তাহলে? জি স্যার। ওকে, তাহলে সেই অনুযায়ী তোমরা ওই 8 নাম্বার কইরা ফেলো। এবার আসো আমরা মধ্যকে আসি। মধ্যক দেখো, মধ্যক হইল মাঝখানের পদ। যেমন আমি একটু আসি, মনে করে লিখলাম 1। মধ্যক সম্পর্কে আইডিয়া আছে? জি স্যার আছে, এগুলো সম্পর্কে স্যার আইডিয়া আছে, কারণ এগুলো আচ্ছা ছিল স্যার। আচ্ছা ঠিক আছে, ধরো 1 2 3 4 5, বলো এই পদগুলোর মধ্যে মধ্যক কেরাই নেই, কেরা কই আরবা? 3। ভেরি গুড। তাহলে 3 হলো মধ্যক। কেন? কারণ 3 হলো দুইটা অংশে ভাগ করছে, একটা হলো 1 2 এর অংশ আর একটা 4 5 এর অংশ, তাই না? জি স্যার। দেখো এই মধ্যকরে আমরা মেলাভাবে বাই করে হারি। কিভাবে? এই যে যে প্রথম পদ আছে আর এই যে যে শেষ পদ আছে, এই দুইটা পদরে যোগ কইরা 2 দ্বারা ভাগ করো, ফল কত? 3 না? জি স্যার। তাহলে দেখো এটার মধ্যক হলো 3 হইছে, আসলেই 3। বুঝছো? আবার আরেকটা বুদ্ধি আছে। ধরো এই 3 এর পাশে 2 আছে, পাশে 4 আছে, তাইলে দেখো 2 যোগ 4 ডিভাইডেড বাই 2 দাও, তাইলে কত হয়? 6 ভাগ 2, তার মানে 3 হইল না? বুঝাইতে পারছি? জি স্যার। তাইলে এইভাবে আমরা মধ্যক বের করতে পারি। আবার 1 2 3, দেখো 3তম পদ কত? 3 হইছে, তাই না? এখন এরা যদি দেখো n এর মান 1 2 3 4 5টা ছিল, যখন 5টা ছিল তখন মধ্যক নির্ণয় সূত্র হলো এরকম। মানে n এর মান যদি বিজোড় হয়, n যদি বিজোড় হয়, বিজোড় সংখ্যক হয়, তাহলে মধ্যক নির্ণয় সূত্র হলো n প্লাস 1 ডিভাইডেড বাই 2তম পদ। এটা হলো মধ্যক নির্ণয় সূত্র। তাহলে কয় n এ n কত, কয়টা পদ আছে বলো, কয়টা পদ আছে এখানে? 5টা পদ। তাহলে 5 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 3তম পদ। 3তম পদ হবে মধ্যক। তাহলে আমার বলো 3তম পদ কত? 1 2 3 কত? 3 না? তাহলে 3তম পদ 3 হইছে। আচ্ছা ঠিক আছে, ভালো। এখন যদি বিজোড় সংখ্যা হইতো, মনে করে 1, জোড় সংখ্যা হইতো 2 3 4 5 6 7 8, এর জোড় সংখ্যা আছে, এন থেকে মধ্যক কারা কে বলতে পারবা? 4। হ্যাঁ, 4 কে ভাগ হয়? যদি 4 হয়, এই পাশে 3 আছে, এই পাশে 4টা আছে, 4 আর 5 তো 4 আর 5। তাহলে 4 আর 5 এর মাঝখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট হলো মধ্যক। তার মানে আমাদের কাজ করতে হবে এবার 4 আর 5 রে নিয়ে, বুঝছো? তাহলে 4 প্লাস 5 ভাগ 2 দাও, তার মানে 4.5 হলো এখানে মধ্যক। বুঝাইতে পারছি? কিন্তু n এর মান দেখো এখানে 8 আছে, তাইলে মধ্যক কত? তাইলে মধ্যক হবে কি রকম দেখো, আমরা বের করতে পারি যে এখানে n বাই 2তম পদ, এই যে 2তম পদ যোগ n বাই 2তম যোগ হলো 1তম পদ, এই দুইটার সমষ্টি ডিভাইডেড বাই 2 দাও। দেখো এটা দেও আমরা করতে পারি। যেমন n এর মান এখানে 8 আছে, তাই না স্যার? তাই 8 ভাগ 2তম পদ যোগ হলো 8 ভাগ 2তম যোগ হলো 1তম পদের সমষ্টি ভাগ হলো 2, তার মানে লিখুন 4তম পদ যোগ হলো 5তম পদ ভাগ হলো 2। তাহলে কও 4তম পদ কত? 1 2 3 4 4। 5তম পদ কত? 5। তাহলে কি লিখবা? 4 ভাগ 5 ভাগ হলো 2, তার মানে 4.5। দেখছো আরেকভাবে করাইলাম, সবভাবেই করান যায়। বুঝাতে পারছি? তাহলে যদি বিজোড় হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র এটাই। আমি এই যে দেখো এতক্ষণ পরে এলাম। আর যদি জোর হয় তাহলে মধ্যক নির্ণয় সূত্র এটাই। কারো কোনো ডাউট আছে? না স্যার। ওকে, তাহলে এগুলা দিয়ে কইরা ফেলো। এই যে উদাহরণ 10 কইরা ফেলবা হোমওয়ার্ক। তারপরে উদাহরণ 11 করবা জোরের জন্য, এটা 60 জন আছে, এটা করবা। স্যার রাখো।
দেখো এবার মধ্যক নির্ণয়ের আরেকটা সূত্র, যদি টেবিল আকারে থাকে তাহলে মধ্যক নির্ণয়ের সূত্র কেমন? আমি কি বলছি, টেবিল আকারে থাকলে এগুলা দেখো, এগুলা কি টেবিল আকারে ছিল? এগুলা নরমাল মান ছিল না? এই 40, 50, 45, 60, 70 এগুলা নরমাল মান ছিল। এদের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র এরকম, আর যারা টেবিল আকারে থাকে তাদের ক্ষেত্রে মধ্যক নির্ণয় সূত্র আরেক রকম। এটা কি রকম? এটা নির্ণয় সূত্র হলো এই যে দেখো, এল প্লাস n/2 মাইনাস fc গুণন h/fm, এটা হলো মধ্যক নির্ণয় সূত্র। কি বলছি বলো? তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি বলো? এল প্লাস n/2 মাইনাস fc h/fm। হ্যাঁ, এখন এই যে তাহলে আমারে বলো এখানে fc কাকে বলে, h কাকে বলে, fm কাকে বলে? এল হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল কি সীমা বলো? নিম্ন সীমা। হ্যাঁ, আর গণসংখ্যা fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, আর fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এই হলো শ্রেণী ব্যাপ্তি। যেমন এটার মধ্যে আসো, তাহলে এটা দিয়ে আমরা মধ্যক নির্ণয় করতে চাইলে আমাদের শ্রেণী ব্যাপ্তি বের করলাম, গণসংখ্যা বের করলাম, ক্রমযুক্ত গণসংখ্যা বের করলাম। এখান থেকে বলো কারে কি বলে? দেখো এখানে টোটাল n এর মান কত? 70। তাহলে n/2 তার মানে কত? 35 না? 35 হচ্ছে কি n। এই 35 কোন ঘরে অবস্থিত বলো? 35 কোন ঘরে অবস্থিত? এখানে 31 এ নাকি 56 তে? বললাম 35 যে ঘরে অবস্থিত ওটা হলো মধ্যক শ্রেণী। এখন এই 35 কোন ঘরে অবস্থিত? এটা কি 31 এ আছে? 35 কি 31 এ পাওয়া যায়? না স্যার। কোথায় পাওয়া যায়? 56 তে পাওয়া যায়। হ্যাঁ স্যার। এটাই হলো আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এই যে 48 মাইনাস 53 এটা হলো মধ্যক শ্রেণী। তাহলে এখানে এল এর মান কত বলো? এল এর মান 25। হয় 48। তাহলে এল এর মান হলো 48। ঠিক আছে, এরপরে আসো এফসি কত? এই বরাবর যে গণসংখ্যা আছে তার আগে ক্রমযুক্ত গণসংখ্যা কত? 31। এটার কয় এফসি। আর এফএম কত? এই যে 25। এফএম হচ্ছে 25। হ্যাঁ, আর এইচ এর মান কত? ডিফারেন্স এটা কত করে? 6। ভেরি গুড। তাহলে আমরা সবার মান পাইছি না স্যার? জি স্যার। তাহলে এই যে যার যার হ্যাঁ বসিয়ে দিলেই আমাদের মধ্যক পাওয়া যায়। তাহলে এইভাবে বাকিগুলা উদাহরণ করবা, ঠিক আছে? স্যার কোনটা করব স্যার বলে দেন। এখানে আছে উদাহরণ যেটা আছে, এটার পরে এই উদাহরণটাই কইরো, এটার পরে তার নাই। এটার পরে হলো প্রচুরক আছে, প্রচুরকটা করি আমরা। দেখো কোন উপাত্তে যে সংখ্যা সবচেয়ে বেশি বার থাকে, সর্বাধিক বার থাকে, তারে কি কয়? প্রচুরক আছে। তাহলে এই প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে তোমাদের এই বইয়ে যেটা আছে একটা মাত্রই সূত্র আছে, এল প্লাস f/f1 প্লাস f2 গুণন হলো h। তাহলে এই প্রচুরকের ক্ষেত্রে এল কারে কয়? প্রচুরক শ্রেণী নিম্ন সীমা। হ্যাঁ, এফ কাকে বলে? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হলো আগের ডার গণসংখ্যা বাদ দিবে। আর f2 কারে কয়? প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস হলো পরবর্তী ডার গণসংখ্যা বাদ দিবে। এই হলো সূত্র। আমরা এক উদাহরণে যাই, তাহলে বুঝতে পারবা। এই উদাহরণ থেকে দেখো আমরা এই প্রচুরক নির্ণয় করি। দেখো আমাদের টেবিলটা পাইছো, টেবিলটা আছে না? জি স্যার। এই টেবিলে বলো সবচেয়ে গণসংখ্যা বেশি কোনে? গণসংখ্যা বেশি কোনে? 12। হ্যাঁ 12 মাঝখান বরাবর 12ই তো বেশি। হ্যাঁ স্যার। তাহলে এটাই হলো আমাদের প্রচুরক শ্রেণী। এই প্রচুরক শ্রেণীতে বলো সর্বনিম্ন সীমা কত? সর্বনিম্ন সীমা হচ্ছে 61। এল হলো 61। ভেরি গুড। আচ্ছা বলো তাহলে f1 এর মান কত এখানে বলো তো? 12 মাইনাস আগের ডা বাদ দাও 8। আচ্ছা, আর f2 এর মান? f2 এর মান 3। 12 থেকে 9 বাদ দিলে হচ্ছে স্যার 3 থাকে। ওকে, ভেরি গুড। তাহলে h এর মান কত? h এর মান হচ্ছে 10। ওকে, তাহলে যার যার মতো মান বসায় দিলেও দেখো প্রচুরক হইছে। পারবা না? জি স্যার পারবো। তাহলে এগুলা সেলফ ওয়ার্ক। এই অনুশীলনী তোমাদের যত উদাহরণ আছে সবগুলা সেলফ ওয়ার্ক রইলো। এবং অনুশীলনী থেকেও আমি এখন দাগিয়ে দিব। এই যে উদাহরণ 14 করবা, অনুশীলনী থেকে উদাহরণ 15 করবা, সেলফ ওয়ার্ক গুলা দাগিয়ে নাও।
এগুলো করা হয়েছে একবার করে, সমস্যা নাই, পারবো। আচ্ছা তাহলে অনুশীলনীতে আসো। অনুশীলনীতে যেটা করবা, এই যে করবা হলো 10 11 আর 12 করবা। 10 11 হ্যাঁ সেলফ ওয়ার্ক 12, আর হলো এই যে 14 করবা, 15 করবা। 12 14 15 এডি, তারপরে চ্যাপ্টার এন্ড। এই পর্যন্ত তাহলে এই উদাহরণ কইরা শেষ করবা। এই অনুশীলনী করলে আর তোমাদের সবার গাইড আছে? গাইড কিনছো? কথা বলো, গাইড কিনছো? হ্যাঁ স্যার আমার আব্বু আসবো শনিবারে এসে। আচ্ছা সমস্যা নাই। তাহলে মাইমুনা একটু আমাদের গ্রুপে গাইডের ছবি পাঠিয়ে দিও। 1 থেকে 10টা, প্রথম 10টা সৃজনশীল করবা। 1 থেকে প্রথম 10টি সৃজনশীল করে ফেলবা। হ্যাঁ এই পরিসংখ্যান অধ্যায়ের হ্যাঁ হ্যাঁ পরিসংখ্যান অধ্যায়ের, ভেরি গুড। পরিসংখ্যান অধ্যায়ের 1 থেকে 10টা সৃজনশীল করলে ইনশাআল্লাহ আর করার দরকার নাই। আমাদের গাইডের 1 থেকে 10টা, প্রথম 10টা সৃজনশীল করলে দেখবা সব সলিউশন হয়ে গেছে, টেনশন নাই। ঠিক আছে? তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা দেওয়া আছে, আমি 2টা ভিডিও দিয়ে দিতেছি। এর আগে দিছিলাম, আজকেও দিতেছি। দিলে যদি প্রয়োজন হয় ভিডিও দেখবা, আর না হলে তো সমস্যা পারো। তাহলে সলিউশন করো, গাইডের 10টা সৃজনশীল সলিউশন করো, এরপরে এমসিকিউ একটা পরীক্ষা নিবনি। তাহলে ইনশাআল্লাহ আমাদের এই চ্যাপ্টার ক্লিয়ার হবে না। আর কোনো ডাউট থাকলে, কোশ্চেন থাকলে অফলাইন ইনশাআল্লাহ আমরা এটা সলিউশন করে ফেলবো। ঠিক আছে? আর কালকে অফলাইনে প্রস্তুত থাকো, কালকে ইনশাআল্লাহ দেখা হবে।